স্বাগত ডেডলাইন ঢাকা, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। মুক্তি পেল অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ভয়ঙ্কর সুন্দর। চলচ্চিত্রটি কতটা দর্শক নন্দিত হবে তা সময় বলে দেবে। তবে আজ আমরা কথা বলবো এই ছবিটির কুশলীদের সঙ্গে পর্দার পেছনের গল্পগুলো জানতে। কথা বলতে স্টুডিওতে আছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ, আছেন অভিনয় শিল্পী ভাবনা, আছেন অভিনয় শিল্পী সমাপ্তি মাসুক এবং গীতিকার ও সুরকার এবং সঙ্গীত শিল্পী প্রিন্স মাহমুদ। স্বাগত আপনাদের। আপনার ছবিতে নামটা ভয়ঙ্কর সুন্দর, দুটি বিপরীতমুখী শব্দ, ভয়ঙ্কর এবং সুন্দর, এই দুইটা কিভাবে একসঙ্গে হলো? সিনেমাটা যে আমি বলছিলাম এখন তো দেখা যাচ্ছে ছবিটা, আপনি দেখবেন যে আমার ছবিটা নিয়ে বিপরীতমুখী কথাও হবে। আচ্ছা, আমি শেষ রিলিজের দিনে একটা কথা বলছিলাম যে হয় তীব্র ঘৃণা পাবো, নয়তো তীব্র ভালোবাসা, কোনো মধ্যবর্তী অবস্থান নেই। তো আমি যেমন নামটাও সেরকম যে ভয়ঙ্কর এবং সুন্দর, ছবিটাও সেরকম। তো দর্শকরা আজকে আমরা সারাদিন হল ভিজিট করলাম এবং দেখলাম প্রচুর দর্শক হলে দেখলাম, তারা দেখতে যাচ্ছে। তাদের রিঅ্যাকশন কি? তাদের রিঅ্যাকশনও মিশ্র অনুভূতি তাদের। আমি দেখলাম যে এই ছবিটা এমন ছবি না যে এটা যে খুবই চেনা একটি রান্না, এরকম না। আসলে ছবিটা একটু রান্নাটা ডিফারেন্ট, তো সেই জন্য একটু গ্রহণ করতে কিংবা যে কোনো কিছু করতে মানুষের একটু তার মতো করে সে বিবেচনা করছে। আমি এটা এমনকি আমি ফেসবুকেও দেখছিলাম যে নানানমুখী প্রতিক্রিয়া দেখতে পাচ্ছিলাম। আসলে মানে এটা একটি পরীক্ষামূলক বা নিরীক্ষাধর্মী বলতে পারেন? না না, একদমই নিরীক্ষা, সহজ একটি গল্প, কিন্তু এটির গল্পের যে বিন্যাসটা সেটা একটুখানি নতুন। কিছু কিছু চলচ্চিত্রের ক্ষেত্রে বলা হয় যে সেটি সময়ের আগেই নির্মাণ করা হয়েছে, দর্শকরা ওইটার জন্য প্রস্তুত না। এটা কি সেরকম কিছু বলতে চান? সেটা আমি কি করে বলবো? আমি বলতে পারি একটা যে আমার কাছে মনে হয়েছিল যে ছবিটি নির্মাণের সময় যে এটা ছোট গল্পের মতো একটা ছোট গল্প, যেমন আমরা যখন পড়ি তখন ছোট গল্পে কিন্তু দেখবেন যে হঠাৎ করে ছেড়ে দেয় কোনো একটা জায়গায়। তো আমার মনে হচ্ছে যে আমার ছবিটাতেও আমি যে খুব পরিচিত সেই যে এন্ডিং, একদম এভাবেই ছবিটা শেষ হয়, এভাবেই দেখে এসেছি, এটার বাইরে করবার চেষ্টা করেছি। এখন আমি আজকে তো কেবল রিলিজ পেলো, অনেক মানুষ দেখছে, অনেক ভালো লাগলো। তাদের প্রতিক্রিয়া আসলে সময়ই বলে দেবে। আপনি যে শুরুতে যে হেডিং বললেন, সময় বলে দেবে এটা কালজয়ী নাকি। আমি ভাবনার কাছে যাই। আপনার প্রথম ছবি এবং অনিমেষ আইচ যেটা বলছিলেন এটা চেনা রান্না না, এরকম একটি ছবিতে প্রথম অভিনয় করা চ্যালেঞ্জ কতটা ছিল আপনার? আমার কাছে যে কোনো কাজই আসলে চ্যালেঞ্জিং আমার মনে হয়, এবং অনিমেষকে আমি অনেক আগে থেকে চিনি, আর অনিমেষের কাজ আমি আসলে পছন্দ করি। তো আমার বিশ্বাস ছিল যে মানুষ ছবিটা পছন্দ করবে, এবং আজকে যখন আমি বিভিন্ন হল ঘুরে এলাম, প্রত্যেকটা হল কিন্তু হাউসফুল ছিল, যদিও আজকে ফ্রাইডে, তো হাউসফুল ছিল এবং মিশ্র প্রতিক্রিয়া তো আছেই। তো আমার মনে হয় যে আমি বিলিভ করি যে ভালো অভিনয়টা আমার করতে হবে, ভালো অভিনয় করলে লোকে ভালো বলবে। পর্দায় যে দেখলেন নিজেকে, কি মনে হয়েছে? মানে আপনি যা করতে চেয়েছেন সেটা করতে পেরেছেন নাকি আরো ভালো করার ছিল? সেটা তো অডিয়েন্স বলতে পারবে না, আপনার মতামতটা জানতে চাচ্ছি। নিজেকেই যদি নিজে মূল্যায়ন করেন। নিজেকে নিজে মূল্যায়ন আসলে করতে চাই না ওভাবে, কিন্তু ভালো কাজ সবেমাত্র শুরু, এখন প্রচুর ভালো কাজ করা বাকি। এটিকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। এখানে আপনার চরিত্রটা কেমন ছিল? মানে আমার চরিত্রটা এক কথা যদি বলি, নেতিবাচক একটা চরিত্রে কাজ করেছি আমি। মানে গতানুগতিক নেতিবাচকতার বাইরে, মানে এটা কি কোনো সাইকোলজিক্যাল? কমপ্লিট নেতিবাচক, একদম নেগেটিভ রোল যাকে বলে। আমি একটা নেগেটিভ, একটা নষ্ট চরিত্র থেকে আমি ওটাতে কাজ করেছি। আর একটু প্লাস করি আমি, শিওর, অনিমেষ দাকে তো দর্শকরা সবাই চেনে এবং জানে। ওনার স্টোরি টেলিং তো চমৎকার, বলার অপেক্ষা রাখে না। যদিও এটা আমাদের মতিনন্দীর ছোট গল্প জলের ঘূর্ণি ও বকবক শব্দ, এটা থেকে নেয়া চিত্রনাট্য করেছে দাদা নিজেই। আপনারা প্লিজ হলে আসবেন, দেখবেন। আপনিও দেখবেন ভাই, আপনি মনে হয় এখনো দেখেননি। না, আমি এখনো দেখিনি। চমৎকার একটা ছবি হয়েছে। যে আপনি একটু আগে বললেন সাইকোলজিক্যাল ড্রামা, অলমোস্ট তাই। আর অনেক মেসেজও আছে ছবিটিতে। দাদা বেশ কিছু মেসেজ রেখেছেন আমাদের জন্য, দেখবেন, ভালো লাগবে অবশ্যই। প্রিন্স ভাই, এই যে আমাদের উপমহাদেশে বিশেষত চলচ্চিত্রের গানগুলো বা সঙ্গীতায়োজন একটা বড় ভূমিকা রাখে, ধরেন এই ছবির গানগুলো নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। আপনি তো একজন সুরকার, গীতিকার এবং সঙ্গীতায়োজকও বটে, এবং এই চলচ্চিত্রের সঙ্গেও আপনি যুক্ত আছেন। একটি গানে বোধহয় আপনি শুট করেছেন। রাইট। একটা গান তো অবশ্যই আমরা যেটা ছোটবেলা থেকে দেখে এসেছি, যে আমাদের বাংলা ছবিতে তো গান কেন্দ্রিকই হয়ে থাকে। এক একটা গান দেখা যায় আমরা সাধারণত ছোটবেলায় কোনো একটা গান শুনেছি যে ওটা ওই ছবির গান ছিল, ছবিটার নাম কিন্তু আমরা অনেক সময়
গান দিয়ে গান দিয়ে মনে মনে রাখি রাখি। অনেক সময় আমাদের যেটা আমার ক্ষেত্রে যেটা হয়, তো গান অবশ্যই আমাদের বাংলা ছবির ক্ষেত্রে অনেক বড় বড় ভূমিকা রাখে। আর এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে মমতাজের একটা গান করেছি, এই প্রথম আমি করলাম, আসিফের লেখা। অনিমেষ চাইছিল প্রথমে এই ছবির পুরো টোটাল কাজটাই আমাদের করার কথা ছিল, অনিমেষ আর আমরা একসাথে, কারণ জিরো ডিগ্রিতে একটা গান করেছিলাম ওর জন্য, যেটা জেমস ভাইয়ের গিয়েছিলেন, শুনেছি আমি। ওর লেখা ছিল, অনিমেষের লেখা ছিল। তো ওই সময় কি একটা হয়ে গেল যার জন্য করা হলো না। তারপরে ও যখন অনেকটা কাজ এগিয়ে নিয়েছে তখন একদিন কথা হয়ে গেল আর কি, ও বললো প্রিন্স ভাই আমাকে দুটো গান অ্যাটলিস্ট করে দেন। তারপর দুটো আর করা হয়নি, আমরা এটা করলাম। তো মমতাজ গিয়েছেন, মানে আমার মনে হয় এই ছবিতে গানগুলোর ভূমিকা কতটা, মানে ও গানগুলোর ভূমিকা যেটা জানে অবশ্যই অনেক, ওর তো গান ছাড়া তো ও বোধহয় ছবির কোনো চিন্তাই করে না, আর ছবির প্রয়োজনে ওর গান আসে। ও প্রত্যেকটা ইসে ভেবে রেখেছিল, যে ও বলেছে আমাকে প্রথমেই যে প্রিন্স ভাই যেদিকে গল্পটা প্রথম শোনায় যে এখানে একটা গান আসবে, মানে 4টা গানেরই আমাকে বলেছে এরকম। তারপরে যাই হোক, ও তো গান ছাড়া আমার মনে হয় না যে, এবং গানগুলো গল্পের প্রয়োজনই এসছে আপনি বলছেন। এটা তো আপনারা মানে যারা ছবি দেখতে যাবেন তারা দেখলে বুঝবেন যে যতটুক দরকার, আবার গানগুলোকে খুব বেশি আরোপিত মনে হবে না আপনার, যখন দরকার মনে হয়েছে ঠিক তখনই গানটা আসলো। বিশেষ করে ওই যে মেয়েটা যখন বাসা ছেড়ে, সিকোয়েন্সটা এমন ছিল যে একটা ইসে গিয়ে একটা, এটাকে কি বলে, লঞ্চে গিয়ে উঠলো, তখন ফিলিংটা এমন ছিল যে একটা মানুষ, মানে আমাদের অনেকের ক্ষেত্রে ঘটে না, আর্টিস্টদের ক্ষেত্রে বেশি ঘটে, বাসা থেকে রাগ হয়ে বের হয়ে গেলাম, এরকম কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছে, বাসা থেকে রাগ হয়ে বের হয়ে গেলাম কারণ গান করতে দিবে না। এই মেয়েটার অবশ্য অন্য ছিল, যাই হোক, বাসা থেকে বের হয়ে একটা স্বাধীন জায়গায় এসে বাসা ভাড়া নিলাম, এরকম না। তো আমাদের সাথে মিলেও গিয়েছিল, কিন্তু সবার সাথে কিন্তু মিলে গিয়েছে। প্লাস আমি যে কারণে আমি গানটা নিয়ে এত আশা করি নাই, কারণ ও গানটা দেওয়ার সাথে সাথেই হয়ে যায়, এরকম সাধারণত আমার হয় না। যেটা হয়ে গেল তখন আমি কি রে এত তাড়াতাড়ি হয়ে গেল, জিনিসটা মনে হয় ভালো হয়নি। এখন ওর যে করার পরে দেখি মমতাজও খুব, মানে শেষে ও মমতাজের হাজব্যান্ড যেটা বললো, ও এত বেশি সময় দেয় না কোথাও, আপনার গানে যেভাবে সে সময় দিল, অনেক সময় ধরে সে না, তারপরেও গানের পরে অনেক সময় ধরে ছিল। তো আমার তখনও বুঝি নাই যে গানটা বোধহয় মানুষের ভালো লাগছে। এই গানটা কি ইউটিউবে পাওয়া যাচ্ছে? কেমন রিঅ্যাকশন, কেমন মানে ইউটিউব রিঅ্যাকশন ছাড়া আমি দেখলাম যে এই গানটা আমাদের সিনেমার, মানে এটা একটা হৃদয়স্পর্শী গান, তো আমি দেখলাম যে একটু বিভিন্ন বয়সের মানুষ এটা পছন্দ করছে। হ্যাঁ অবশ্যই, একটা গান বিরাট ভূমিকা রেসপন্স রাখে। খুবই ভালো, বিশেষ করে আমাদের গান তো সাধারণত ছোটদের জন্যই, বড়রা সাধারণত পছন্দ করেন না, এই গানটা বড়রা পছন্দ করে ফেলেছেন, সেটাই বড়দের ভালো লাগছে। অনিমেষ দা, আপনার কাছে আরেকটু জানতে চাবো যে এই যে সাইকোলজিক্যাল ড্রামা, এটা আমাদের দেশের চলচ্চিত্রের জন্য, আমরা যারা সাধারণ দর্শক, আমাদের জন্য একটা নতুন শব্দ বা নতুন একটা জিনিস, এটা একটু যদি ব্যাখ্যা করেন যে কেন এটাকে, এটা জনরা, এটা ওয়ার্ল্ড ওয়াইড আছে সাইকোলজিক্যাল ড্রামা। হ্যাঁ আমি বলছি যে আমার মনে হয় যে আমি এই ছবিটাতে আমি দেখবার জন্য আমি যে দর্শকদেরকে একটা জিনিস অনুরোধ করবো, যে তারা আসলে যে মেন্টাল সেটআপ নিয়ে দেখতে বসবেন, সেই সেটআপের সঙ্গে হয়তো মিলাতে পারবেন না। হয় কি, একটা ছবি যখন মানুষ কিন্তু প্রবল নিন্দা করতে থাকে, যখন ছবিটার তাদের সঙ্গে ম্যাচ না করে, তাদের যে চিন্তার যে পরিধি, এটা শুধু ছবির ক্ষেত্রে না, যে কোনো কিছুর যে কোনো ক্ষেত্রে কিছুর যদি, ক্ষেত্রে, যে আপনার মনে হয় যে এটা এরকম হতে পারে। আমি আজকে ফেসবুকে দেখছিলাম যে অনেক রকম মন্তব্য আসছে, অনেকে বলছে এটা কবিতার মতো, অনেকে বলছেন এটা খুবই দুর্বোধ্য, অনেকে বলছে কিছু বুঝি নাই, অনেক ধরনের আসছে, এটা আসবে আমি জানি। আমার কাছে মনে হয় সাইকোলজিক্যাল ড্রামা এক ধরনের ছবি, যে সেখানে আসলে মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলা হয়। সেখানে শুধুমাত্র মানে চরিত্রগুলোর না, আমি চেষ্টা করেছি আমার দর্শকের মনস্তত্ত্বের উপরে খেলতে, যে আমার ছবিটার যখন যে গল্প তো আমরা বলবো না, ছবিটার জার্নির ভিতর দিয়ে মানুষ একটা সুখকর জার্নির ভিতর দিয়ে একটা সময় একটা কঠিন পথে ঢুকে যায়, আর সেটা যদি রাইট মুডে, রাইট ট্র্যাকে অডিয়েন্স থাকে, তাহলে সে সেই জার্নিটা করতে পারবে। যদি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, সে যদি অন্য কিছু রেফারেন্স খুঁজতে যায়, তাহলে আসলে সে সেই জার্নিটা পাবে না। তারপরে আমি বানিয়েছি, আমার এত কথা বলা ঠিক না, আমার এটা মনে হয়, আমার এটা আমার মতামত, কিন্তু এটা আসলে দর্শক আরও তাদের মতো করে বিশ্লেষণ করবে। আরেকটা বিষয় একটু জানি আপনার কাছে, যে এই ছবিটা আপনি একাধারে প্রযোজক এবং পরিবেশকও, তার পাশাপাশি আপনি নতুন একজন নায়িকাকেও নিয়েছেন, তো অনেকগুলো
মানে অনেকগুলো ফ্যাক্টর এখানে এসছে যেটা নতুন আর কি, সেই জায়গাগুলো কেন আপনি এরকম বাছলেন? আচ্ছা, এখন আমি যেহেতু চলচ্চিত্র মোটামুটি নিয়মিত করবার চেষ্টা করছি এবং করছিও, এটা আমার তৃতীয় ছবি, মুক্তিপ্রাপ্ত দ্বিতীয়। তো আমাকে আসলে আমার মনে হয়েছে যে এটাই আমার ঘর বাড়ি, সুতরাং আমাকে এই কাজগুলো শিখতেই হবে। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা ফিল্ম মেকার ছিলেন তারা প্রত্যেকেই দেখবেন যে তারা ডিস্ট্রিবিউটার, প্রডিউসার, ডিরেক্টর, সব ছবির না হলো আমাদের তো অনেক অসংখ্য, হ্যাঁ এই উদাহরণ আগে তারা সবাই খানাতা বলবেন কিংবা আপনি নায়করাজের কথা বললেন কিংবা আরো অনেকেই, তারা কিন্তু মানে সবকিছু নিজে করলে হয় কি একটা আরাম হয়, একটা দখল হয় যে আমার 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 যদি ডিস্ট্রিবিউশন হয় তো আমি সিদ্ধান্ত নিতে পারি, আমি যদি প্রযোজক হই আমি বলতে পারি যে আমি সমাপ্তি কি নেবো কিংবা আমি প্রিন্স ভাইকে দিয়ে গান করাবো, কোন রকম খবরদারি থাকে না। এখন লস করলেও আমার, লাভ করলেও আমার, এটা আবার একই সঙ্গে ঠিক। কিন্তু আমি মনে করি যে আমরা চেষ্টা করেছি, ভয়ঙ্কর সুন্দর আহামরি কিছু হয়ে গেছে আমি তা বলছি না, কিন্তু আমার মনে হয় যে আমরা চেষ্টা করেছি এবং আমাদের সঙ্গে আমাদের সংবাদকর্মীরা এবং আমাদের বন্ধুরা এবং দর্শক আছেন, থাকবেন এবং এটা কিছু একটা হবে। আমরা আজকে না হলেও 1 মাস পরে জানতে পারবো রেজাল্টটা। মানে আমার বিষয়টা ছিল যে আপনি বলছেন, আপনার কথা থেকেই বুঝতে পারছি যে গল্পটা বা পরিবেশনটা একটু ভিন্ন রকম একটুখানি চলচ্চিত্রের। নতুন একজন আমরা নায়িকা পেলাম এই চলচ্চিত্রে, তার পাশাপাশি আপনি নিজেই প্রযোজক, অনেকগুলো ফ্যাক্টর এখানে। আপনি আশা করছেন যে সময় বলে দেবে এটা কোন দিকে গতিপথ। আমরা আরো কথা বলবো একটা বিরতি থেকে এসে। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, সঙ্গেই থাকবেন, আরো কথা হবে। আবারও স্বাগত ডেডলাইন ঢাকায়। ভাবনা, আপনি তো এটা প্রথম চলচ্চিত্র, তবে এর আগে আপনি নাটক করেছেন, দুইটা ভিন্ন প্ল্যাটফর্ম, দুটার মধ্যে মানে কোনটাকে আপনার বেশি স্বচ্ছন্দ লেগেছে? যদিও একটাই মাত্র ছবি করেছেন, তারপরে যদি তুলনা করতে বলি কিভাবে তুলনা করবেন? তুলনা আমার কাছে যেটা মনে হয় যে ফিল্ম আসলে অনেক বিশাল একটা ক্যানভাস, অনেক বড় টিম থাকে, সবকিছুই খুব বড় বড় থাকে, মেকআপ আর্টিস্ট ভালো থাকে, সিনেমাটোগ্রাফার, এক্স্যাক্টলি পর্দাটাও বড়, সিনেমাটোগ্রাফার ভালো থাকে, লাইট ভালো থাকে। আমার মনে হয় ফিল্মে আসলে সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে, আর টাকাও তো অনেক বেশি লগ্নি হয় ফিল্মে, তো মানুষ অনেক আসলে চেষ্টাটা থাকে যে কিভাবে ভালো করা যায়। নাটকে যেটা আসলে আমাদের সম্ভব হয় না, কারণ নাটকের বাজেটটা খুব কম থাকে, তো নাটকে অনেক কিছুই, এখন আমি যদি চাই নাটকে কস্টিউম ডিজাইনার, এটা তো আসলে পসিবল না, আমি যদি তাই হেয়ার ড্রেসার, সেটা আসলে সম্ভব না। কিন্তু আমাকে যারা প্রশ্ন করে যে ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় নিয়ে, সেটা কিন্তু আমার কাছে আলাদা লাগে না, কারণ ছোট পর্দায় আমি কম অভিনয় করতে পারবো না, আর বড় পর্দায় আমি বেশি অভিনয় করতে পারবো না। ক্যামেরার সামনে আই হ্যাভ টু বি অনেস্ট, এবং আমার সেই চরিত্রটা হয়ে সেটা অনুভব করে তারপর প্লে করতে হবে স্ক্রিনে। তো এই জায়গাটায় আমার কোনো পার্থক্য মনে হয় না ছোট পর্দা। আরেকটা চ্যালেঞ্জ কি আপনার মনে হয় না, ধরেন টেলিভিশনে যখন আমরা একটা নাটক দেখি তখন রিমোট আমার হাতে থাকে, যে এটা অটোমেটিক হচ্ছে, আর সিনেমা হলে যখন আমি চলচ্চিত্রটা দেখতে যাই সেটা আমার প্ল্যান করে যেতে হয়। আমি আমার ফ্যামিলি নিয়ে বা আমার বন্ধু বান্ধব নিয়ে টিকিট কেটে পয়সা খরচ করে দেখতে যাই, সেইখানে দর্শকদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। সেইটা একটা মানে চাপ কিনা, মানে জানি না, আমার কাছে একদমই চাপ লাগছে না। আমি ভীষণ রকম আত্মবিশ্বাসী আসলে, এবং আমি বিশ্বাস করি যে দর্শককে বোকা বলাটা আসলে ঠিক না। দর্শক কিন্তু ভালো গল্প পছন্দ করে। আমি বাংলাদেশে থাকি এবং আমি ধানমন্ডিতে থাকি, তৃতীয় বিশ্বের একটি ছোট দেশ। আমি জীবনে প্রথম ছবি দেখেছি রোম্যান হলিডে। সো আমি যদি দেখতে পারি, কেন মানুষ ভিন্ন স্বাদের গল্প দেখবে না? অবশ্যই দেখবে। তো আমাদেরও কিছু দায়িত্ব আছে যে মানুষকে ভিন্ন স্বাদের গল্প উপহার দেওয়ার। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমার মনে হয় যে নতুন নতুন কাজ করার তাদেরও কিছু দায়িত্ব আছে। এই জায়গা থেকে আমি ভীষণ রকমের বিশ্বাসী যে মানুষ অবশ্যই, গল্প যদি ভালো হয়, কন্টেন্ট যদি ভালো থাকে, নিশ্চয়ই মানুষ আসবে। অবশ্যই। এই প্রসঙ্গে আপনার কাছে যে আমরা প্রায় একটা অভিযোগ শুনি যে সিনেমার দর্শক কমে যাচ্ছে, কারণ তাদের সামনে অনেক রকম অপশন, ইন্টারনেট আছে, ফ্রি মুভি দেখতে পাচ্ছি ইউটিউবে, এই কারণে বড় পর্দায় মানুষ যাচ্ছে না। কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু বেশ কয়েকটা ছবি আমরা দেখেছি যে বেশ দর্শকদেরকে আকৃষ্ট করেছে এবং হাউসফুল গিয়েছে। তো এই যে চলচ্চিত্রটা ভয়ঙ্কর সুন্দর, এইটা কেন দর্শকদেরকে আকৃষ্ট করবে? আপনার কি মানে পয়েন্টগুলো কোথায়? দর্শককে আকৃষ্ট করবে কারণ এই গল্পটা তো আসলে আমাদের গল্প, খুব সহজ একটা গল্প, কিন্তু এই ধরনের গল্প আমরা সচরাচর স্ক্রিনে দেখি না।
প্রথমত। দ্বিতীয়ত আমি যদি একটু ডিটেলে বলি, এই গল্পের প্রতিটা গান, লোকেশন, শুটিং লোকেশন, ফটোগ্রাফি চমৎকার। মানে আমি এই ফিল্মের একটা মানে অংশ দেখে বলছি না, সিরিয়াসলি আমি তো মানে প্রিমিয়ার নিরপেক্ষভাবে দেখে বলছেন আপনি। জি, আমি তো পুরো ছবিটা আগে দেখিনি ডাবিং করার সময়, গতকাল প্রিমিয়ার আমি দেখলাম, পুরো জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি। আমি তো এমনি দাদার ফ্যান সবসময়, সব কাজেরই, কিন্তু এটা দর্শক এই কারণে টানবে, কারণ আমার কাছে যেটা মনে হয় যে এটার ভিতর সব ধরনের কন্টেন্ট আছে, টেনশন, কান্না, হাসি, আনন্দ, দুঃখ, অ্যাকশন সবকিছু আছে এটার ভিতর, এবং খুব সহজভাবে গল্পটা বলা। এই যে আপনি আরেকটা কথা বললেন একটু আগে যে এখন তো হাতের কাছে অনেক অপশন, চ্যানেল সুইচ করে ফেললাম বা ইন্টারনেট, ইউটিউবে আমি ফ্রি মুভি আমরা দেখতে তো পাচ্ছি ইন্টারনেটে কোথাও। পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক বাংলা ছবি দেখি না, ওটার মধ্যে মানে কি বলবো, ফুললি কমার্শিয়াল না বা মেইন স্ট্রিম ছবি না, একটু ভিন্ন ধর্মী ছবি আমরা দেখছি না। তো আমাদের দেশে এখন হচ্ছে, শুরু হয়ে গেছে, ওদের চাইতে অনেক বেশি ভালো করছি আমরা। আমি এই ব্যাপারে ওর সাথে একমত, আত্মবিশ্বাসী। এবং আরেকটা কারণে দেখবে, সরি দাদা একটু বেশি হ্যাঁ বলছি, হ্যাঁ, নো প্রবলেম। যেটা আমার কাছে মনে হয়, এখানে আমরা অনেকগুলি চরিত্র কাজ করেছি এই ভয়ঙ্কর সুন্দর ছবিটায়। কোন চরিত্রই মানে আমি বা ভাবনা, ফারুক আহমেদ ভাই, দিহান, শিল্পী সরকার উপর আমি যার কথাই বলি, বা জর্জ ভাই, দর্শক কখনো আমাদেরকে এই ধরনের চরিত্রে কখনোই দেখেনি। এবং আমি করিনি, আমি সবগুলো ভাবনাকে চরিত্রই সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই উপস্থিতি কম থাকুক বেশি থাকুক, প্রতিটা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। ও যখন কাজ করেছে, মানে আমি যেমন যে চরিত্রে কাজ করেছি এরকম স্ক্রিনে আমি কখনো আসিনি। আমি যদি বলি আমার পাশেই আছে ভাবনাকেও আমি এইভাবে কখনো কোনো নাটকে বা অভিনেতা আমি পাইনি। ফারুক আহমেদ, ফারুক ভাই, আমাদের প্রিয় ফারুক ভাই, উনি যে ক্যারেক্টারাইজেশনে এসছে, দাদা তাকে উপস্থিত করেছে। সো তারপর দিহানার কথা বলতে হবে, তো নানা দিহান রকম খুব ভালো সারপ্রাইজ করেছে। থাকবে, আমরা আশা করি। হ্যাঁ, এটা হলে এসে তো অবশ্যই দেখবেন। প্রিন্স ভাই, আপনি তো আপনার অনেক গান শুনেছি, এখনো শুনছি। আপনি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই শিল্পীদের জন্য অ্যালবামের গান করেন, চলচ্চিত্র গানও করেছেন। দুইটা তো আসলে ভিন্ন জিনিস। চলচ্চিত্রের গান করার জন্য আসলে একটা কি বলবো, গল্পটা মাথায় রাখা লাগে। মানে এই জায়গাটা যদি একটু বলতেন, যে সাধারণভাবে একটা গান সুর করা বা গান লেখা আর চলচ্চিত্রের জন্য একটা সঙ্গীত করা, দুটার মধ্যে পার্থক্যর জায়গাটা কোথায়? আমার কাছে পার্থক্য ঠিক মনে হয়নি, তবে অ্যারেঞ্জমেন্টে কিছু থাকে, যেমন সিকোয়েন্স অনুযায়ী হয়তো মিউজিকের এটা করতে হয়, ডেভেলপমেন্টটা করতে হয়। যেমন বলে দেয় যে এখানে হয়তো যেই সিকোয়েন্সে যেই পার্টটা দরকার, সেটা এরকম আমরা করি, যেটাকে মানে গানটা আরোপিত, হ্যাঁ, গল্পের সঙ্গে গল্পের সঙ্গে যায় যেতে যেন। হবে, রাইট, আরোপিত মনে না হয় কিছু। গান লেখার ক্ষেত্রেও কি কোনো? লেখার ক্ষেত্রে তো অবশ্যই সুর দুটোতেই। অবশ্যই। অনিমেষদা, আপনার এই যে আপনি যেই গল্পটা থেকে নিলেন, জলের ঘূর্ণি ও বক বক শব্দ, এই গল্পটা পড়ে একটা ছোট গল্প, এটাকে একটা ফুল লেন্থ মুভি বানানো, এই মানে একটা ছোট গল্প থেকে পুরা মুভি, এই জায়গাটা আপনার কাছে কোনো চ্যালেঞ্জিং মনে হয় নাই? মানে একটা গল্প, ছোট গল্প তো অল্পতেই শেষ হয়ে যায়, কিন্তু একটা চ্যালেঞ্জিং movie তো অবশ্যই, এবং এখনো স্টিল চ্যালেঞ্জিং মনে হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমি আসলে গল্পটা যে কারণে নিয়েছিলাম, এটার আইডিয়া, কনসেপ্টটা, এটা যে এসেন্স, গল্পটা যা বলতে চায়, সেই যা কথাটা আমার মনে হয়েছে যে অনেক বেশি যুক্তিযুক্ত এখনকার এই পৃথিবীর জন্য। কারণ আমরা এই গল্পটার মধ্যে পানির গল্প, জলের গল্প, যাই বলি না কেন, এবং এটা একটা মিনারেল রিসোর্স। আমরা যেমন গ্যাস, আমরা যেরকম তেল, সেরকম পানিও কিন্তু একটা মিনারেল রিসোর্স। অবশ্যই। এটা কিন্তু কোনো জায়গাতে অটোমেটিক আসছে না, এটা কিন্তু একটা পরিমাণ আছে। কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে আমার ছবিতে একটা মেসেজ আছে, মেসেজ ঠিক বলবো না, এটা নিয়ে কথা বলা হয়েছে অন্যভাবে। তো এটা আমার মনে হয় যে ছবিটা এই মুহূর্তে চট করে ভালো না লাগলেও হয়তো এই ইস্যুটার কারণে মানুষের কোনো এক সময় ভালো লাগবে কিংবা মনে থাকবে। যে আরেকটা বিষয় থাকে, ধরেন ভারতীয় একজন লেখকের গল্প থেকে যখন চলচ্চিত্র করেন, তখন একটা টেকনিক্যাল দিক আছে, তাদের পারমিশন নেওয়ার ব্যাপারটা আমি নিশ্চিত যে সেই জায়গাটা আপনারা। মতি নন্দীর সঙ্গে যিনি জীবিত থাকা অবস্থায় কথা বলেছিলাম, তারপর উনি প্রয়াত হন, ওনার স্ত্রী নীতি নন্দী, মেয়ে, ওনাদের সঙ্গে কলকাতায় বসে দেখা করে আমি যথাপযুক্ত। তারা কি চলচ্চিত্রটা এখনো তো নিশ্চয়ই দেখার সুযোগ না, পান? তারা তিনি বেঁচে থাকলে, মতি নন্দী বেঁচে থাকলে তাকে অবশ্যই আমি এখানে আনবার চেষ্টা করতাম, কিন্তু ওনারা যেহেতু বেঁচে নেই, আমি তার পরিবারকে হয়তো বা কখনো না কখনো তাদের সঙ্গে দেখা হলে কিংবা ইউটিউবে যখন আপলোড হবে তখন তারা দেখতে পাবে। আপনার আগের চলচ্চিত্রটার কথা যদি বলি, আপনার প্রথম চলচ্চিত্র কি সেটা 0 ডিগ্রি নাকি? না, আমার দ্বিতীয় চলচ্চিত্র। দ্বিতীয় চলচ্চিত্র, কিন্তু প্রথম মুক্তি পাওয়া চলচ্চিত্র নামানুষটা মুক্তি পায়নি। 0 ডিগ্রি থেকে আপনার ভয়ঙ্কর সুন্দর, এই যে এই যাত্রা, বা নামানুষ থেকে ভয়ঙ্কর সুন্দর পর্যন্ত যাত্রা, আপনার 3টি চলচ্চিত্র, আপনি নিজেকে কিভাবে দেখেন? 3টার যদি আপনি এখন যদি আবার নামানুষ বানাতেন,
কোনো রকম পরিবর্তন কি আসতো নাকি যেরকম আছে এরকমই হতো? আসলে দেখুন, আমার মনে হয় যে ফিল্ম মেকার কিন্তু যতই বয়স বাড়ে তত ঋদ্ধ হয়, তত তার কিন্তু স্কিল বাড়ে। হয়তো সাহস কমে যায় কোনো কোনো জায়গায়, কিন্তু ভুল কমে যায়, কিন্তু ঋদ্ধতা কিন্তু আসে, পূর্ণতা আসে। কিন্তু এক ধরনের আমি বলবো না যে এটি আমার সবচেয়ে ফাইনেস্ট ফিল্ম, আমি বলবো না 0 ডিগ্রি, আমি সামনে আরো ছবি বানাবো। তো আমি এই সময় আমার এই বয়সে আমি এসে একটা এরকম গল্প নিয়ে ভেবেছিলাম। এটা হয়তো বা আমার নিজের সঙ্গে নিজের পরে কথাবার্তা হবে, বড় হলে, বয়স বেশি হলে। তো আমি আরো সামনে আরো কিছু কাজের পরিকল্পনা করে ফেলেছি, কিন্তু এখন বর্তমান সময় আমার যাবতীয় ধ্যান জ্ঞান আমার এই ছবিটাই। অবশ্যই। আবারও একটা বিরতি, আবারও একটা বিরতির সময় হলো, নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর স্বাগত ডেডলাইন ঢাকায়। প্রিন্স ভাই, আপনি এই ছবির, আমরা শুনছিলাম যে অনিমেষ সাইজ প্রথমেই বললেন যে এটা চেনা রান্না না, একটু ডিফারেন্ট। সঙ্গীত আয়োজনের ক্ষেত্রে, সুর করার ক্ষেত্রে কি আপনি সেই জিনিসটা মাথায় রেখেছেন? আপনি কি ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছেন? ভিন্ন কিছু ঠিক না, আমি যেভাবে কাজ করি সেরকমই। আর সাধারণত যেটা হয়, এর আগে যেটা আপনি বলছিলেন যে আমি দুটো ক্ষেত্রেই, ফিল্ম হোক আর অ্যালবাম হোক, অ্যালবামও মানুষ কিনেই শোনে, তো আমার মাথায় দুটো ব্যাপারেই দায়িত্ববোধটা সমানই থাকে। তো আর যেটা বলবো যে ওই যে চিত্রনাট্য যতটুকু দাবি করে, মানে যেই পার্টটুকুতে গানটা যাবে সেইটা তো অবশ্যই করতে হয়, ফুলফিল করতে হয়, সেইটা অনুযায়ী গানটা লিখতে হয়। আরেকটা কথা আপনি বলছিলেন যে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আপনার কাজটা, মানে শুরু করাটা, এটা কি মানে কখন এটা হয়, যখন আপনি খুব একাত্ম হয়ে যান? এটা হঠাৎ করেই হয়ে গেছে না, খুব তাড়াতাড়ি, খুব কম সময় আমরা গানটা করে ফেলেছি। বাট এটার আসলে কম সময় করে ফেলেছি বলে, মানে আমি যেটাই করব, যে একদিন আমাকে একটা গান হচ্ছিল, তা যে গানটা আমার আগের করা একটা গান, বেশ জনপ্রিয় একটা গান, নির্মলেন্দু গুণ, কবি নির্মলেন্দু গুণ আমাদের সবার খুব প্রিয়। তা আমি গানটার ব্যাপারে কখনোই, মানে অনেক জনপ্রিয় একটা গান, আমি নাম বলতে চাই না, তা আমি গানটার ব্যাপারে কখনো লিখতে, মানে কেউ জিজ্ঞাসা করলেও বলতাম না যে এটা আমার গান, কারণ আমার একটু লজ্জা লাগতো, একটু মজার গান আর কি। যাই হোক, তো নির্মলেন্দু গুণ একদিন আমরা দুজন হাঁটছে, তো গানটা বাজছে, গানটা আমার জিজ্ঞাসা করছেন কি প্রিন্স এই গানটা কার করা। তা আমি তো গুন্দারে বলতে পারছি না যে আমার, গুন্দা বলছে গানটা গুরু ঘর বানাইলা কি দিয়া গানটার কথা। হ্যাঁ, বল কি দেখো কি সুন্দর লিরিক। আমি কিন্তু গুন্দারে বলতে পারলাম না যে গুন্দা প্রশংসা করতেছেন। তো আমি তো অবাক হয়ে গেলাম যে তাহলে আসলে তখন ওই দিন আমি চিন্তা করলাম যে আমরা আসলে যে আলটিমেট, আমি একটা গান করে আমি মনে করি যে না গানটা ভালো হয় নাই, আমি ভালো মন্দ বলার কেউ না। এবং মমতাজের এই গানটা করার ক্ষেত্রেও আমি আজকে বুঝলাম যে আমরা বলার আসলে কেউ না, যে আমি নিজে করলেই মানুষ, মানে যাদের জন্য গানটা করছেন তারা ডিসাইড করবে এটা ভালো না খারাপ। সেটাই। সমাপ্তি, আপনার কাছে আমি জানতে চাই, এই যে এতদিন ধরে শুটিং করলেন, আপনারা একটা এত বড় চলচ্চিত্রের কাজ করলেন, এটার পিছনের গল্প একটু বলেন, কোনো ইন্টারেস্টিং কিছু যেটা আমরা সিনেমার পর্দায় দেখতে পাবো না, পর্দার বাইরের কিছু বলেন। ইন্টারেস্টিং একটা কাহিনী আছে, হ্যাঁ, উইথ ইউর পারমিশন। না বলো। এই শুটিং এ যাওয়ার আগে তো আমরা 1-1.5 মাস ধরে সব টিউন হয়েছি, প্রত্যেকের ক্যারেক্টার নিয়ে, এবং আমরা কয়েকবার রিহার্সালও করেছি দাদার অফিসে বসে। আচ্ছা, একটা জিনিস জেনে নেই, অনিমেষ আপনি আমরা বলেন তো, নরমালি কি সিনেমার জন্য রিহার্সাল হয় নাকি ওই স্পটে গিয়েই বুঝাই দেওয়া হয়? এটা আমি জানি না। সিনেমায় তো আমি সবসময় অনেক দীর্ঘ রিহার্সাল করি। আপনার সিনেমায় করেন আমি জানি, ভালো সিনেমা হয়, ভালো সিনেমা কেন অনিমেষ, আমরা তো নাটকের আগেও আমরা অবশ্যই বসি এবং রিহার্সালটা করে নেওয়াটাই মানে ভালো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একসাথে রিহার্সাল করতাম, প্রত্যেকের ক্যারেক্টার তো দাদা ভালো মতো মাথায় ঢুকিয়ে দিয়েছিল। নিজে নিজে ধারণ করা শুরু করলাম, প্রায় মাসখানেক ধারণ করলাম ক্যারেক্টার। শুটিংয়ে গেছি, আমার শুটিং কিছুদিন পর স্টার্ট হয়েছিল, আমার পার্ট 2 সদরঘাটে। তো শুটিংয়ে গেলাম, যেদিন আমার শুট, একটু নার্ভাস লাগছে, কিন্তু দাদা তো খুব, মানে দাদার সামনে দেখে বলছি না, আমি কয়েকদিন আগেও বলেছি এক জায়গায়, যে 2 মিনিট গল্প করলে না কি জানি একটা দিয়ে দেয় মাথার ভিতর, আর কোনো টেনশন লাগে না, মানে অটোমেটিক চলে আসে আর কি, ক্যারি করতে পারি। তো আমাকে যে ক্যারেক্টারটা বলা হয়েছিল, দাদা যেভাবে আমাকে দিয়েছিল, তো আমি ওইভাবে, কস্টিউম ডিজাইনার যারা ছিলেন তারা কস্টিউম দিল, পরলাম, গেটআপ টেটআপ নিয়ে শর্টের জন্য, যে দাঁড়ান দাদা চলেন আমি রেডি। দাদা আমাকে এরকম কিছুক্ষণ তাকাতে হলো, সমাপ্তি ভালো লাগতেছে না, তুমি অন্য কিছু করো তো, তুমি চেঞ্জ করো। আমি মানে কি দাদা চেঞ্জ করবো কি?
বললেন না তোমার গেট আপ চেঞ্জ করো আর একটু এরকম এরকম, মানে 2-3টা বললো। আমি না বললাম দাদা তাহলে আমি যে এতদিন প্রিপারেশন নিলাম এই টাইপের মুভমেন্ট করবো এরকম, বলো না সব ভুলে যাও, আমি যেটা বলি সেটা শোনো, রেডি হয়ে আসো, দাঁড়াও হয়ে যাবে। আমি তো পুরো টেনশন তখন। তো আলটিমেটলি যেমনি বললো দাদা অমনি করলাম, 2 মিনিট খালি গল্প করলো, আবার কি জানি ঢুকে গেল মাথার মধ্যে, একদম স্মুথলি সব হয়ে গেল। মানে ওই মুহূর্তেই আপনার পুরো স্বাভাবিক না, একটা ছবি করছি আমি, সেখানে প্রিপারেশন নিছি, অনিমেষ যে ইটস বললো না, লাইক এটা না, দ্যাট অন্য কিছু করো। অ্যাকচুয়ালি তাই আমি 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 হ্যাঁ, আমি বলো। সমাপ্তির কথা বলি। হ্যাঁ প্লিজ আজকে আমি একটা কথা বলি, আমি যতগুলো ক্যারেক্টার এসছে ওরা তো ভালোই, ওদেরকে তো যেহেতু ভাবনা তো কাছে থাকে ওকে তো বেস্ট বলতেই হবে, না হলে তো আচ্ছা যাই হোক, আমার কাছে একদম বেস্ট লাগছে ওর অ্যাক্টিং। আমি কালকে এটা বিরাট আমি compliment। শতাব্দী মনে করছিলাম অ্যাকচুয়ালি, আমি ওকে তুমি গেরিলাতে অ্যাক্টিং করছো না, কিন্তু ছবিতেও তো ওরকম মানে সামনাসামনি তো ওকে শতাব্দীর মতোই লাগে। আমি পরশু দিনের প্রোগ্রামে দেখা হলো যে আমি বেস্ট অ্যাক্টিং করেছি, আমার মনে হলো, কারণ এত ও যখন আসে ওর সবকিছু একদম অন্যরকম ছিল না, একদম 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 এটা আমি কিন্তু বললাম প্রথম, তুমি মনে রেখো। অনেকেই বলছে, সবাই বলছে, এবং ও ঠিক আছে, আসার পর আমরা তালি দিচ্ছে দর্শক। দারুণ করেছে। ও সমাপ্তির কাছ সত্যিই থেকে কিন্তু দারুণ। উত্তর পেয়ে গেছি একটা, সেই প্রশ্নটা আপনাকে করছি, সেটা হচ্ছে যে পরিচালক অনিমেষ আইচকে যদি মূল্যায়ন করতে হয়, আপনি 10-এ কত নাম্বার দিবেন? সমাপ্তির উত্তর আমি পেয়ে গেছি, আপনি 10-এ বলেন। দেয়া যাবে না, মনে করেন যে উনি নাই, সেটা ভেবে বলেন, মানে সামনে দেখে না, যদি কম দিতে চান সমস্যা নাই, বলেন। 10-এ দেয়া যাবে না, আমি 200-তে দিতে পারি। 200-তে 220। আচ্ছা 420 না 220, ঠিক আছে। 220 মানে কি কারণে আপনি ওনাকে এত ইয়ে করছেন পরিচালককে? এটা এই কারণে, কারণ অনিমেষ ওর কাজটাকে অনেক ভালোবাসে এবং ও আসলে আর্টিস্ট হতে চায়। এটা আমাদের যারা ক্লোজ বন্ধু আছে, অনিমেষের যারা বন্ধু, আমাদের যারা কমন ফ্রেন্ড, তো হয় কি যে আমরা যারা আর্টিস্ট আমাদের কিন্তু এই কাজটা করেই জীবিকা নির্বাহ করতে হয়, কিন্তু অনিমেষ আসলে কি করতে চায়, ও কি আদৌ অর্থ উপার্জন করতে চায় না কি করতে চায়, এটা কিন্তু আমরা বুঝি না। ও আসলে শিল্পটাই চর্চা করতে চায় এবং ও আর্টিস্ট হতে চায়, এবং কাজ ছাড়া ও আসলে কিছু বুঝে না। ওকে সবচাইতে আমার সুন্দর লাগে শুটিং স্পটে, ও যখন শুটিংয়ে থাকে তখন ওকে অনেক বেশি সুন্দর লাগে, ওকে অনেক বেশি আনন্দে থাকতে দেখি আমি। এবং ও আসলে সিনেমা বানাতে চায়, ও গল্প বলতে চায়, সেটা ছোট পর্দায় হোক সেটা বড় পর্দায় হোক। এবং কাজের প্রতি যে সততা, তার চরিত্রের প্রতি যে সততা, অনিমেষের গল্পে যেটা সমাপ্তি বললো যে আপনার উপস্থিতি যদি 5 মিনিটেরও থাকে তারপর আপনাকে বিলিভেবল মনে হবে, আপনাকে মনে হবে যে আপনি গল্পটার পার্ট। তো এই জিনিসটা যে করা, এটা খুব সোজা না। তো এটা অনিমেষ খুব দারুণ পারে, এর জন্য 200-তে 220। ওকে, অনিমেষ দা, আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যাব, সেটা হচ্ছে যে এই যে আমরা বারবারই এই কথাটা উঠে আসছে যে একটা সিনেমা মানুষ দেখতে যায় পয়সা খরচ করে, এবং পয়সা উসুলের একটা ব্যাপার মাথায় থাকে দর্শকদের, ডেফিনেটলি যখন আমি খরচ করি তখন সেটা রিটার্নটাও চাবো। আপনার এটাতে পয়সা উসুল হবে কেন, এটা এই উত্তর আপনি দিবেন আমাকে বিরতির পর। একটা বিরতি নিচ্ছি। স্বাগত আরেকবার ডেডলাইন ঢাকায়। অনিমেষ দা, যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম, পয়সা উসুল কেন হবে আপনার সিনেমা দেখে? পয়সা উসুল হবে কিনা জানি না, তবে মানুষ আসলে নতুন কিছু খুঁজতে চায়, তো দেখতে চায়, সেইটা দেখবার জন্য মানুষ যাচ্ছে। আজকে দেখলাম অনেক মানুষ যাচ্ছে এবং যাবে, মানে আমার মনে হয় যে মানুষ অলওয়েজ। তবে একটা জিনিস মুশকিল, যেটা সেটা আমার ছবি না, যে কোনো কিছুর জন্যই, যে ঢাকার, স্পেশালি ঢাকার কিংবা নগরীগুলো চিটাঙের, এখানে আসলে কোনো কিছু করবার কিংবা দেখার জন্য যে মানসিক স্থিরতা দরকার, সেটি করা সম্ভব হয় না যানজটের জন্য। কারণ একটি লোক যখন উত্তরা থেকে বসুন্ধরা সিনেপ্লেক্সে যখন দেখতে আসবে, তার আসতেই প্রায় লেগে যাবে 5 ঘন্টা, যেতে লাগবে 5 ঘন্টা। তাহলে তখন যখন 5 ঘন্টা পর সে আসবে, তাকে যদি আমি অ্যাভাটার দেখাই, তাকে যদি আমি বাহুবলী 2 দেখাই, সে বিরক্ত হয়ে খেপে যাবে সে। তো আমার কাছে এমনি মনে হয় যে, আমার মনে হয় যে নতুনত্ব আছে আমার ছবিতে, নতুনত্ব দেখবার জন্য, এবং নতুনত্বের জন্যই মানুষ আসবে। আরেকটা জিনিস, আপনার চলচ্চিত্রের চরিত্ররা আপনাকে মূল্যায়ন করলেন, আপনাকে যদি বলা হয় তাদের কাছ থেকে আপনি যতটা চেয়েছিলেন কতটা পেয়েছেন এই সিনেমার জন্য? সেক্ষেত্রে আমি বলবো যে, শুরুতেই বলবো আমার যে প্রধান দুটি চরিত্র ভাবনা এবং পরমব্রত, তাদের দুজনকে যারা পর্দায় দেখবেন, দেখলেই বুঝবেন যে তারা কি করেছে। আসলে আমি আমার ব্যক্তিগত কথার চাইতেও
অত্যন্ত মানে আমি মনে করি সুনিপুণ ভাবে তারা অভিনয় করার চেষ্টা করেছেন। এখন কোনোদিনই তো কারো তো সন্তুষ্টি সম্পূর্ণ অর্জন করা সম্ভব হয় না। তো আমার কাছ থেকে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটির জন্য, এটি নারী প্রধান গল্প, নয়নতারা চরিত্র করেছে ভাবনা, তো ভাবনার যে ডেডিকেশন ছিল এখনো স্টিল আছে। আমি মনে করি যে এটা অনেক রেয়ার এখনকার দিনে, যে এই যে ওর যে ছবিটা রিলিজ উপলক্ষেও কিন্তু ও কাজ বন্ধ রেখেছে প্রায় 2 মাস, এই এখনো কাজ করছে না। এটাও কিন্তু একটা ডেডিকেশন। ও হলে হলে ঘুরছে, ও ফলো লক্ষ্য করছে যে ওর দর্শকরা কিভাবে ওকে দেখে। এটাও কিন্তু একটা অভিনেত্রীর জন্য আমি মনে করি যে একটা খুব ভালো প্র্যাকটিস, যে কারণ এটা তো নাটক করা আর সিনেমা করার কিন্তু এইটাই পার্থক্য, যে হলে আপনার অডিয়েন্সরা আপনাকে রিয়াকশনটা দিচ্ছে। তারপর আমি বলবো পরমব্রতর কথা বলবো। পরমব্রত একজন স্কিলড অ্যাক্টর, সে অত্যন্ত স্কিলড অ্যাক্টর, সুতরাং সে অনেক ছবি করেছে। ভাবনা যেমন একদমই প্রথম ছবি, কিন্তু পরমব্রতর তো এটাই সম্ভবত 20 কিংবা 30 নম্বর ছবি। সেই জায়গাতে পরমব্রত সুন্দর করেছে এবং সে খুবই ডেডিকেটেড। সে ক্যারেক্টার নিয়ে যা বলি, যখন যেভাবে বলি, সে মাথা দিয়ে ছবি অভিনয় করে, শরীর দিয়ে না। আর এছাড়া আমি বলবো সমাপ্তি বলি কিংবা ফারুক আহমেদ বলি, আদার্স যারা ছিল, তারা প্রত্যেকের জায়গা থেকে, মানে আমার জানি কি আপনি যা চেয়েছেন তা দিতে পেরেছেন। আমার একটা কি জানি ব্যাপার আছে যে আমি খুবই ব্লেসড। আমি আমার ইন্ডাস্ট্রির কাছে, আমি আমার অভিনেত্রীর কাছে, তারা অত্যন্ত ভালোবাসে আমাকে। ভালোবেসে ওরা যেটা বলছিল এটা আসলে ভালোবাসার প্রতিফলন। ওরা চেষ্টা করেছে, আমি চেষ্টা করেছি। ভয়ঙ্কর সুন্দর নামের মতোই বৈপরীত্যে ভরা চলচ্চিত্র। এটি হলে গিয়ে দেখতে হবে, দেখলে আবিষ্কার করা যাবে। ভাবনা, আপনার কাছে জানতে চাবো আপনার সহশিল্পী সম্পর্কে, পরমব্রত সম্পর্কে একটু বলেন। উনি নেই এখানে, তার সম্পর্কে একটু জানতে চাবো আপনার কাছে। সে খুবই দারুণ মানুষ আসলে, এবং ও খুব কমফোর্টেবল। আমি ওকে বলি যে ও খুব কমফোর্টেবল। ও অন্য দেশের একজন অভিনয় শিল্পী, ও আমাদের দেশে এসে কাজ করেছে, কিন্তু ওর সাথে কিন্তু সেটের সবার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। আমরা 50 দিন শুটিং করেছি, সেই 50 দিনে আসলে খুবই কমফোর্টেবল সে। এবং ও খুব ডিরেক্টর আর্টিস্ট, ডিরেক্টরের কথা শুনেছে। সে যেহেতু ইটসেলফ একজন ডিরেক্টর, তারপরেও থাকে না যে অনেকেই একটু মাথা ঘামানো বা কিছু, যেহেতু সে একজন সুপারস্টার এবং সে নিজেও একজন ডিরেক্টর, সে কিন্তু ওরকম করেনি কিছু। সে কিন্তু অনিমেষের কথা অনুযায়ী কাজ করেছে এবং তার মধ্যে কোনো স্টারিজম নেই আসলে। সে আসলে শিল্পী। মানে একজন সহশিল্পীর কাছ থেকে যেই কোঅপারেশন বা সহযোগিতা পাওয়ার কথা, সেটা কতটা পেয়েছেন? অবশ্যই পেয়েছি, খুবই ভালো। এবং একসাথে কাজ করতে করতে যেটা হয় যে আমাদের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে গেছে। অবশ্যই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।